ডিভোর্সের পরে যখন 13 মাসের মেয়েটাকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম এটাই হয়তোবা আমার সব থেকে নিরাপদ স্থান। এখানেই হয়তোবা আস্তে আস্তে বেড়ে উঠবে আমার মেয়ে। তো ভাগ্যের নির্মমতা আমাকে বারবার নিঃস্ব করে দিয়েছে। আপন ভাই যখন প্রতারণা করে বাড়ি থেকে বের করে দিল, তখন রাস্তা হয়ে গেল আমার বাড়ি। ব্যাংকে একটা ছোটখাটো ডিপিএস করে দেওয়ার নামে আমার বাবার কাছ থেকে সব সম্পত্তি লিখে নিয়েছে আমার বড় ভাই। আমরা হলাম বাবার 2টি সন্তান, আমি হলাম একমাত্র মেয়ে। বড় ভাই আমার থেকে 13 বছরে বড়। বয়সের দিক থেকে আমার বড় ভাই যেহেতু বড়, তাই আমি সব সময় আমার বড় ভাইকে বাবার স্থানটা দিয়েছি। আর ছোটবেলা থেকে দেখতাম আমার বড় ভাই আমার খুশির জন্য যে কোনো কিছুই করতে পারে, তাই বড় ভাইয়ের প্রতি বিশ্বাস আর আস্থা আমার অনেক ছিল। আমার বড় ভাই আমার জন্য যা সিদ্ধান্ত নিত আমি সেটা মাথা পেতে নিতাম, কারণ সে সবসময় চেষ্টা করত আমাকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখনই আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছিল। বিয়েটা আমার আপন ফুফাতো বোনের সাথে হয়েছিল। স্কুলে পড়ার সময় ক্লাস 9 থেকে আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়ে গেছিল, আর এই কথাটা আমাদের এলাকার মোটামুটি সবাই জানতো। তবে সামাজিক দিক থেকে আমাদের বাড়ির স্ট্যাটাস আর ওদের বাড়ির স্ট্যাটাস সমান ছিল না। যখন আমাদের বাড়িতে সবাই জেনে গেছে তখন আমার বড় ভাই আমাকে বারবার বলেছিল ছেলের সাথে কোনো প্রকারে কথা না বলতে আর কোনো প্রকার যোগাযোগ না রাখতে। আমাকে একটা ভালো বাড়িতে দিবে আর সামনে আমার অনেক ভবিষ্যৎ রয়েছে। তবে আমি যে তাকে ভালোবেসে ফেলেছি কোনোভাবেই তাকে আমি ভুলতে পারতেছি না। অবশেষে অনেক কাহিনী করে আমরা দুজনে আমাদের পরিবারকে রাজি করিয়েছি এবং আমরা পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে করেছি। তবে এই ঘটনার মাঝখানে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বড় ভাইয়ের ছেলে হয়েছিল। আমি এবং আমার হাজবেন্ড যেহেতু আমরা একই ক্লাসে পড়াশোনা করি, এই জন্য আমার স্বামী বিশেষ কোনো ধরনের কাজ করতো না, বলা চলে বেকারই ছিল। আমাদের যে বাজারে আড়ত ছিল সেখানে আমার বাবা তাকে একটা দোকান নিয়ে দেয়। এসএসসি পরীক্ষার পরে যেহেতু আমাদের বিয়েটা হয়, তাই আমার ইচ্ছে ছিল আমি ইন্টার পরীক্ষাটাও দিব। তবে ইন্টার পরীক্ষাটা আর আমার দেওয়া হয়নি, কারণ আমাদের বিয়ের 1.5 বছর পরেই আমি প্রেগনেন্ট হয়ে যাই আর আমার মেয়ে আমার পেটে চলে আসে। আমাদের বিয়ের আগে থেকেই আমার স্বামী নেশা করত, আর এই কথাটা কিন্তু আমাদের পরিবারের সবাই জানতো। এর জন্যই কিন্তু আমাদের বিয়ের আগে আমাদের পরিবারে কেউ রাজি হতে চায়। আমি মনে করেছিলাম বিয়ের পরে হয়তোবা সে ঠিক হয়ে যাবে, তবে যা দেখলাম বিয়ের পরে সে আরো বেশি নেশা করত। অবস্থায় আমি যখন তাকে না করতাম তখন সে আমাকে আরো বেশি মারধর করত। এই সেম ঘটনাগুলোই যখন আমার সাথে বারবার ঘটতে থাকে তখন আমি আমার বাবার বাড়িতে জানাই। তখন আমার বাবারা বিচার বসায়, বিচারে সে সরাসরি বলে দেয় আমাকে সে ডিভোর্স দিবে। তখন আমার মেয়ের বয়স মাত্র 13 মাস। ছোট্ট বাচ্চাটার কথাটা সে একবারও ভাবেনি। তখন আমার বাবা রাগ করে আমাকে ডিভোর্স করে আমাদের বাড়িতে নিয়ে আসে। ভেবেছিলাম বাবার হাত ধরে নিজের বাড়িতে এসে জীবনটাকে আবার নতুন করে তৈরি করব, আমার ছোট্ট এই মেয়েটাকে আবারও বাঁচতে শেখাবো। কিন্তু এই ডিভোর্সের পরে আমার ভাগ্যে যে এত দুঃখ লেখা থাকবে সে কি আর আমি জানতাম। আমার বাবার কিডনির সমস্যা ছিল। আমার বাবা যেহেতু সবসময় খাবার মেনটেন করে খেত, এজন্য খুব একটা সমস্যা হয়। আমি যখন এ বাড়িতে আসলাম ঠিক 4-5 মাস পরে আমার বাবার হাত পা অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং ঠিক তার 1.5 মাস পরে আমার বাবা মারা যায়। যদিও আমার বাবার মৃত্যু আমাকে দুর্বল করে দিয়েছিল, তারপরেও আমার ভরসা ছিল যে আমার একটা বড় ভাই আছে। আমার আর আমার মেয়ের জীবনে কোনো সমস্যা হলে ঢাল হয়ে দাঁড়াবে আমার বড় ভাই। বাবা বেঁচে থাকতে আমাদের ব্যবসার সবকিছু আমার ভাইকে বুঝিয়ে দিয়েছিল। তবে বাবা মারা যাওয়ার পর তখন আমি ভাবলাম হয়তোবা একার পক্ষে আমার ভাইয়ের সংসারটা চালানো সম্ভব না। যেহেতু তার সন্তান রয়েছে, বউ রয়েছে, তাই আমি আমাদের এলাকার একটা মাদ্রাসায় শিক্ষক হিসেবে ভর্তি হই। আমি যে টাকা দিয়ে বেতন পেতাম সে টাকা দিয়ে আমার আর আমার মেয়ের ভালোই দিন যেত। আর আমার স্বামী তো কখনোই আমার মেয়ের চিন্তা করেনি, তার খরচেরও কথা চিন্তা করেনি। তবে কয়েক মাস পর বুঝতে পারলাম আমার ভাই এবং আমার ভাবির আমাদের জন্য সমস্যা হচ্ছে। আমার আর আমার মেয়ের এই বাড়িতে থাকা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হতো। সেজন্যই চিন্তা করেছিলাম বাইরে যে জমিগুলো আছে সেগুলো বিক্রি করে বাড়ির পাশে ছোট্ট একটা বাসা দিব, যেখানে আমি আর আমার মেয়ে থাকবো। তবে ভাই আমাকে সাপচাপ করে বুঝিয়ে দিয়েছে এই বাড়িতে নাকি আমার কোনো ভাগ নেই। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, তুমি যদি বাড়ির এত কিছু সম্পদ পেয়ে থাকো, আমি তো বাবার একমাত্র মেয়ে, আমার কি কোনো ভাগ নেই? ভাই তখন সরাসরি বলে দিল বাবা নাকি আমার জন্য কোনো সম্পত্তি রেখে যায়নি। বাবা বেঁচে থাকতে ভাইয়ের নামে নাকি সব সম্পত্তি লিখে দিয়েছে। আমার বাবা এমন একটা কাজ করবে আমার মা এটা কখনোই বিশ্বাস করতে চায়নি। এরপর সব কাগজপত্রগুলো বের করা হলো। কাগজপত্রগুলো
দেখে তো আমার মাথায় হাত, কারণ এই কাগজগুলোতে আমি নিজে সাইন করেছি। আমাকে বলা হয়েছিল বাবার ব্যবসা থেকে যে টাকা লাভ হবে সেই টাকার অংশ আমার আর আমার মেয়ের নামে এই অ্যাকাউন্টে জমা হবে। আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে কাগজগুলো না পড়ে ভাইকে অন্ধবিশ্বাস করে কাগজে সাইন করে দিয়েছি। কি জানেন তো, এই পৃথিবীতে রক্তের সম্পর্কের চেয়ে টাকার শক্তি অনেক বেশি। এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। আর এই গল্পটি হলো হোমনা থানার একটা আপুর জীবনের গল্প। আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। টাটা, বাই বাই।